এক্সপার্ট নই। তাছাড়াও আমাদের দেশে একটা দীর্ঘদিন ধরে আমাদের একটা জিনিস আমরা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু, এটা আমাদের ইস্যু না। আমরা চিন্তা করব কে চাকরি পাচ্ছে, কৃষক বীজ পাচ্ছে কিনা, সার পাচ্ছে কিনা, এগুলো নিয়ে। তো একটা সময় আসলে দেখা গেল যে এই পররাষ্ট্রনীতির এগেইনস্টে একটা দেশের যে প্রেফারেন্সগুলা, এগুলা আমাদের ব্যক্তিদেরকেও এসে স্পর্শ করে। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা যখন বলতে শুরু করেছি, তখন দেখলাম আমাদেরকে মারা হচ্ছে, আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের চাকরিতে আঘাত পড়ছে, এমনকি আমার কৃষক কি পাবেন সেটাও নির্ধারিত হচ্ছে পররাষ্ট্রনীতির এগেইনস্টে আমার দেশের আত্মবিশ্বাস কতটুকু এটার উপরে। তো সুতরাং আমাদেরকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কথা বলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা অনেকগুলো কথা শুনেছি, সেখানে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে এখানে পরিবর্তনশীল যে ভূ রাজনীতির মধ্যখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং এটা আসার কারণে আসলে আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কত খালি ভালনারেবল। আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমাদের জীবনযাপনকে বন্ধ করে দেওয়ার জন্য শুধু একটা রেগুলেটর দরকার, যে এখানে একটু কারেন্টটা বন্ধ করে দেওয়া হবে, একটু গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে, এবং এটার দায় দায়িত্ব নিতে পারছে না। আমি গতকাল বলছিলাম একটা জায়গায় যে আসলে দেখেন এত বড় একটা ক্রাইসিস, গ্যাসের যে ক্রাইসিস, এটাতে সরকার একটিও দায়িত্বশীল কৈফিয়ত না দিয়ে ক্রাইসিসটাকে জাস্ট সময়টা পার করে দিল। কিন্তু এই সময়ের মধ্যে এই সরকারকে যারা ভোট দিয়েছেন এবং দেন নাই, এই সবাই কেমন ছিল, কেমন আছে, কেউ একটা কথাও বলেন নাই। এটাতে আরেকটা সৌভাগ্য ছিল যে এখানে আসলে অধিবেশন চলছে না সংসদের, এই কারণে আমরাও যে খুব বেশি প্রশ্ন করতে পারবো, তাদেরকে দিয়ে কথা বলাতে পারবো, তাদের রেসপন্সগুলো আপনাদেরকে জানাতে পারবো, এই সুযোগটা আমরা পাইনি। এটাই হয় আসলে। আমরা যে জীবনীগুলোর কথা শুনলাম, যে যারা জবাব দিতে চান না তারা কোনো না কোনোভাবে মাথা ঘুরিয়ে রাখতে পছন্দ করেন, এবং আমরা দেখলাম যে আমরা আসলে ব্যস্ত, অনেক কিছু নিয়ে ব্যস্ত। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আজকে সকালে একটা লাশ পাওয়া গেছে, কোথায় বলেন? মানিকগঞ্জে, শহীদ মিনারের সাথে ঝুলানো। আমাদের বাংলাদেশটা আসলে এইটা। আমরা এটাকে রেখেও এখন অন্য কিছুতে ব্যস্ত। আমরা একজনের চোখ চলে যাচ্ছে, একজন শহীদ সালাউদ্দিন গতকাল একজন মারা গেছেন, তার জন্য ব্যস্ত নাই। আমরা এমন কিছু নিয়ে ব্যস্ত যেটা হচ্ছে চানাচুরের মতন আমাদের খুব মুখরোচক কিছু খাদ্য দেয়, আমাদের কথা বলতে ভাল লাগে, মুখটা চালাতে ভাল লাগে, সেই জায়গায় এখন এখানে সবাই যেটা বলেছেন, আমি একটু যেটুকু শিখেছি সেটুকু আপনাদের সামনে একটু বলি। প্রথমটা হচ্ছে ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং বাণিজ্য নীতি, অর্থাৎ কে আমার শত্রু, কে আমার বন্ধু, তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আমার কোথায় স্বার্থ, এটাকে ধরতে পারাটা জরুরি। দ্বিতীয়, আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ হিসেবে বঙ্গোপসাগরকে দেখা দরকার। এটা শুধু একটা সাগর না, একটা সমুদ্র না। আমাদের কাছে আমরা বাজেটে এটার অল্প একটু জায়গা দেখেছি, ব্লু ইকোনমি, কিন্তু এখানে এ পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। ব্লু ইকোনমির জন্য কিছু প্রেফারেন্স রাখা হয়েছে। তৃতীয়ত যেটা শুনেছি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, এটা আমরা খুব খুব কমন জানি। এটার ব্র্যাকেটে একটা কথা থাকে, এটা হচ্ছে গরিবের বউ, তাই না? যে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মানে সবাই এখানে বেনিফিট খুঁজবে, কিন্তু এখানে কি রেখে গেল এটা খুঁজবে না। সুতরাং আমাদের একটা জিনিস বোঝা উচিত যে আমরা এখন থেকে নিজেদেরকে পরিচয় দেওয়া উচিত যে আমরা আঞ্চলিকভাবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। আমাদের পজিশনটা আমাদের বোঝা উচিত। আরেকটা জিনিস শিখেছি যে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সাথে আমরা রাজনীতিকে, ইন্টারনাল রাজনীতিকে মিশাবো না। যদিও বারবার আমরা দেখেছি যে এই দেশের পররাষ্ট্রনীতি তখন মহিমান্বিত হয় যখন, বা তখন সফল হয়, তখন মর্যাদাপূর্ণ হয় যখন দেশের সাথে দেশের সম্পর্ক হয়। কিন্তু আমরা বারবার দেখেছি দেশের সাথে দলের সম্পর্ক হয়।
আমি দীর্ঘদিন ধরে দেখছি, আমি এখন নিজেও রাজনীতিতে আসার কারণে আমাকেও প্রশ্ন করা হয়, আপনাদের দলের সাথে ভারতের সম্পর্ক কেমন? এটা একটা দেশের জন্য কতখানি অবমাননা করা। আপনারা যারা প্রশ্ন করেন আপনাদেরও এটা বোঝা দরকার। কখনোই এই জায়গাটাকে অ্যাকনলেজ করবেন না অথবা স্বীকৃতি দেবেন না যে দলের সাথে দেশের সম্পর্ক থাকে। দলের সাথে দেশের সম্পর্ক থাকা উচিত না, বড় কথা হচ্ছে এটা। সম্পর্ক থাকবে দেশের সাথে দেশের, এবং সব দল ওই জায়গায় একটা জায়গায় থাকা উচিত। যখনই এটার ব্যত্যয় ঘটে তখন কি হয় এটা আমরা দেখেছি, খুব বেশি দিন হয় নাই। তো এখানে আমি শুরুটা করেছিলাম যেটা নিয়ে, যে আসলে আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের তরুণরা চাকরি পাচ্ছে, আমাদের কৃষক কি পাচ্ছে। আমরা যখন পররাষ্ট্রনীতির দিকে তাকাই তখন দেখি যে আমাদের আসলে কি কি জিনিস দরকার। এনার্জি সেফটি দরকার, ফুড সেফটি দরকার, বিনিয়োগে বৈচিত্র্য দরকার, এক আরএমজি দিয়ে আর কত, আমাদের চামড়া শিল্পকে নিয়ে এগিয়ে নিয়ে আসা দরকার, যেগুলোকে উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের সো কল্ড কল্যাণকামী প্রতিবেশীর কারণে। এই জায়গাগুলোকে আমাদের মনোযোগ দেওয়া উচিত, তাহলেই আমরা আধিপত্যবাদ বিরোধী কথা অন্তত বলতে পারছি, সেই জায়গাগুলোতে বলতে পারবো। আর আরেকটা জায়গায় আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে একমত যে এখানে ফিল্ডটা আসলে, পেরিফেরিটা আসলে অনেক বড়, স্কোপটা অনেক বড়। এখানে যদি একটু সেক্টর ওয়াইজ আমরা কাজ করতে পারি, কথা বলতে পারি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা যে আমরা ভবিষ্যতের জন্য কি বাছাই করব, ফোকাসটা কোথায় করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা অফকোর্স ভবিষ্যতে, যেহেতু আজকে আমরা লঞ্চ করলাম, সমূহ যুক্তরাষ্ট্রের উপর নিজেদের রপ্তানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে। 2020 সালে চায়নার যত এক্সপোর্ট ছিল তার 20% যুক্তরাষ্ট্রে যেত, এখন মাত্র 10% যায়। এরপরে আন্তর্জাতিক সংস্থার ক্ষমতা হ্রাস হয়েছে, আজকালকেও জাতিসংঘের ক্ষমতা হ্রাস হয়েছে। যখন বিশ্বের প্রধান শক্তি অন্যান্য পরাশক্তিদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে এবং সেই প্রতিদ্বন্দ্বিতা পারস্পরিক মোকাবেলার মাধ্যমে নিষ্পন্ন করতে চায়, তখন আন্তর্জাতিক সংস্থা সমূহ অক্ষম হয়ে পড়ে। যেমন আজকে আপনি দেখছেন ইসরায়েলের ব্যাপারে অথবা ইরানের ব্যাপারে জাতিসংঘ কোনো ভূমিকা নিতে পারছে না, কারণ যদি জাতিসংঘ ভূমিকা নিতে যেত তাহলে নিরাপত্তা পরিষদে আমেরিকার ভেটোর জন্য এটা সম্ভব ছিল না। এখন আমরা আসি যে বাংলাদেশের প্রেক্ষিত। উপরিউক্ত পরিবর্তন সমূহ বাংলাদেশের জন্য একটি অত্যন্ত দুরূহ প্রেক্ষাপট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাংলাদেশের আমদানি সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। বাংলাদেশ বাধ্য হচ্ছে বেশি দামে যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা ক্রয় করতে। এর ফলে বাংলাদেশের বাণিজ্যিক মুনাফা এবং সক্ষমতা, ক্যাপাসিটি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলে ভারত, পাকিস্তান এবং চীনকে কেন্দ্র করে যে অস্থিতিশীলতা হচ্ছে, বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি, মিয়ানমারের রোহিঙ্গা বিতাড়ন এবং বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ বিগ্রহ বাংলাদেশের জন্য একটি নিরাপত্তা সংকট তৈরি করেছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ নিজস্ব সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, যার কারণে বেসামরিক চাহিদা সরবরাহ ব্যবস্থায় অর্থ বিনিয়োগ এবং সক্ষমতা সৃষ্টি ক্ষুণ্ণ হবে। এই অবস্থার আরেকটি ক্ষতিকারক দিক হবে যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের জন্য আন্তর্জাতিক ঋণ সরবরাহ কমে যাবে। যদি বাংলাদেশ নিজের সক্ষমতা অতি দ্রুত তৈরি করতে না পারে, ভবিষ্যতে আমাদের আন্তর্জাতিক মুদ্রা নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যের উপর নির্ভরশীল। বিশ্ব জ্বালানি সংকট সহ উৎপাদন ব্যবস্থা ব্যাঘাত, সাপ্লাই চেইন যেটা আর কি বলে, সাপ্লাই চেইন যখন আটকে যায়, আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাকে সাময়িকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে। জ্বালানির ব্যাপারে যেটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, এসব দুর্বলতার কারণে বাংলাদেশে বিনিয়োগ প্রবৃদ্ধি এবং কনজামশন, ভোগ ব্যয় সংকুচিত হবে বলে আশঙ্কা করা যায়। বাংলাদেশের সার্বভৌমত্ব কৌশল, উপরিউক্ত প্রেক্ষাপটের 4টা কৌশল আমরা এখানে বলেছি। তার মানে এইটাই সব, আরও আছে কিন্তু আমরা এখানে 4টা বলেছি। প্রথমটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়, নীতিগত ও প্রক্রিয়াগত সিদ্ধান্ত গ্রহণ কাঠামো। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সকল নির্বাহী ক্ষমতার অধিকারী। এই কারণে প্রধানমন্ত্রীর নৈকট্যপ্রাপ্ত হাতে গোনা কিছু কর্মকর্তার পরামর্শে
প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন। এর ফলে সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রক্রিয়া থাকে না। এই সিদ্ধান্তে জনগণ এবং সচেতন ব্যক্তিদের কোনো অংশীদারিত্ব থাকে না। ফলে সরকারের সিদ্ধান্তে জনসমর্থন পাওয়া যায় না। এমত অবস্থায় সরকারের সিদ্ধান্ত গ্রহণে একমাত্র নিয়ামক হয়ে দাঁড়ায় বিদেশি শক্তির প্রাবল্য ও আনুকূল্য। এ সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্র ও জাতির জন্য মঙ্গলকর হয় না। অপরদিকে বাংলাদেশ সরকার যদি নীতিগত ও প্রক্রিয়াগত অর্থাৎ প্রিন্সিপালড এবং ডিসিশন মেকিং প্রসেস প্রক্রিয়াগত কাঠামোর অধীন হতো, তাহলে যুক্তরাষ্ট্রকে নীতির কারণ দেখিয়ে জনসমর্থনের অনুপস্থিতির কারণে কিছুটা হলেও তাকে নিবৃত্ত করা যেত। এই কাঠামো দেশের সার্বভৌমত্বের পক্ষে যে পরিসর বৃদ্ধি করে, তাতে সরকারের পক্ষে সার্বভৌমত্ব রক্ষা অপেক্ষাকৃত সহজ হয়। আমদানি রপ্তানির পরিসর বাংলাদেশ পরিসর বৃদ্ধি, বাংলাদেশ রপ্তের মানে আমাদের বিভিন্ন গন্তব্যস্থানে আমাদের করা উচিত ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট। এই পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্র ইউরোপের উপর নির্ভরশীল। আমাদের প্রধান সেবা রপ্তানি মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ার উপর নির্ভরশীল। এই সকল নির্ভরতার ফলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র বা ইউরোপ বা মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে সার্বভৌমত্ব চর্চা অত্যন্ত দুরূহ। গত ৪৫ বছরে বাংলাদেশি নির্ভরতাকে বেরোতে পারেনি। বাংলাদেশ যদি তার শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ ও জ্বালানি ব্যবস্থা উন্নতি করতে না পারে, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব আরও খর্ব হবে। এর প্রতিটা ক্ষেত্রে আমাদের ব্যর্থতা যদি কোনো বড় কারণ থাকে, তাহলে সরকারি কার্যপরিধির বিস্তার এবং দুর্নীতি। প্রতিটি কাজে, প্রতিটি খাতে সরকার যদি ঘুষ আরোপ করে, তাহলে পণ্য সেবা মূল্য অকারণে তার দাম বেড়ে যাবে, মূল্য সংযোজন ব্যতীতই দাম বেড়ে যাবে এবং এর ফলে আমাদের প্রতিযোগিতার শক্তি লোপ পাবে। ৩, অংশীদারিত্ব সম্পন্ন নদীগুলোর আন্তর্জাতিকীকরণ। ভারতের সৃষ্ট বাংলাদেশে প্রবাহিত নদীগুলোর পানির ভাগাভাগির বিষয়ে ভারত সবসময় দ্বিপাক্ষিক কাঠামো দাবি করেছে। এর ফলে ভারত তার শক্তি ব্যবহার করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করেছে। শুষ্ক মৌসুমে পানির সংকট ও বর্ষার সময় যে বন্যা প্লাবিত হয়েছে, ভারতের নদী অব্যবস্থাপনার কারণে তাতে বাংলাদেশ কতখানি আর্থিক এবং জীবনের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা দরকার। এই ক্ষতি ভবিষ্যতে এড়াতে হলে ভারতের হুমকি নস্যাৎ করা দরকার। এই লক্ষ্যে ভারত এবং চীন সহ পানির হিস্সা নির্ধারণের দর কষাকষির নেগোসিয়েশনের কাঠামো গঠন করা প্রয়োজন। ভারতের সাথে নিজেদের দর কষাকষির অবস্থান অপেক্ষাকৃত জোরদার করা প্রয়োজন এবং জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় আমাদের অর্থনীতির এবং আমাদের মানুষের ক্ষতি ও দুর্দশার জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। 4, আভ্যন্তরীণ শক্তি নির্মাণ। সার্বভৌমত্ব অর্জন এবং রক্ষা কূটনীতির মাধ্যমে সম্ভব নয়। যে দেশের অর্থনীতি এবং উৎপাদন ব্যবস্থা শক্তিশালী, প্রবৃদ্ধি উচ্চ, টেকসই, বিচার ব্যবস্থা ন্যায়পরায়ণ ও কার্যকর, সরকার ন্যায়পরায়ণ, দক্ষ এবং সৎ, রাজনৈতিক ঐক্য বিদ্যমান, সেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হতে হয় না। এই সকল শক্তি ছাড়া বিদেশি শক্তির তাবেদারি করে বাংলাদেশের সার্বভৌমত্বের পুনরুদ্ধার অধরাই রয়ে যাবে। কোনো ব্যক্তি, শ্রেণী বা সভ্যতার আধিপত্য অন্যের উপর প্রতিষ্ঠিত হয় যখন ওই অপর শ্রেণী, রাষ্ট্র আধিপত্যবাদীদের যুক্তি সাংস্কৃতিক ও মানসিক কারণে মেনে নেয়। অর্থাৎ যার উপরে আধিপত্য করা হয়, সে যারা আধিপত্য করছে তাদেরটা মেনে নেয়। যেমন আমরা আমেরিকারটা মেনে নিই, আমরা যেমন ইংল্যান্ডেরটা মেনে নিই, আমরা যেমন অনেকেই ভারতেরটাও মেনে নেয়। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা মনে করি পশ্চিম অথবা চীন অথবা ভারতের লব্ধ জ্ঞান এবং ধারণা আমরা অনুকরণ করে নিজেদের শক্তিশালী করতে পারবো না। কোনো দেশ অন্যকে অন্ধ অনুকরণ করে বড় হতে পারে না। আমাদের শিক্ষার সংকট আছে, সৃষ্টিশীলতার সংকট আছে, কর্মদক্ষতার অভাব আছে। এ অবস্থায় আগে শিক্ষার, সৃষ্টিশীলতার এবং দক্ষতার সংকট কাটাতে হবে। শুধুমাত্র তারপরেই আমরা আমাদের নিজের জ্ঞান এবং নিজস্ব পথ তৈরি করতে পারবো। সেই পথেই আমাদের মুক্তি নিহিত আছে। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্র
নিজস্ব পরিশ্রম ছাড়া, নিজস্ব জ্ঞান ছাড়া, নিজস্ব পথ ছাড়া বিশ্বের দরবারে সম্মান অর্জন করতে পারেনি। আমি আশা করব আমাদের সরকার, বিশিষ্ট নাগরিকেরা এবং সচেতন রাজনৈতিক কর্মীরা ইতিহাসের শিক্ষা মেনে নিজেদের পথ তৈরিতে এক অভূতপূর্ব কর্মযজ্ঞে আত্মনিয়োজিত হবেন। সেই কর্মযজ্ঞের আশা নিয়ে, সেই অনাগত সাফল্যের স্বপ্নে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সাকিব আলী ভাই, চমৎকারভাবে একটা প্রেজেন্টেশন দিলেন উনি। হয়তো আরো সময় থাকলে